উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, তৃতীয় সেমিস্টার, তৃতীয় অধ্যায়, সমসাময়িক বিশ্বের নিরাপত্তা। আজকের বিষয় নিরাপত্তা বলতে কী বোঝো? সাধারণ ভাষায় বলতে গেলে নিরাপত্তা কথাটার মানে হলো নিরাপদে বা আপদমুক্ত থাকাকে সুনিশ্চিত করা, অর্থাৎ যাতে প্রত্যেকে নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে নিজের জীবনযাপন করতে পারে তার ব্যবস্থা করা। মানে কোনো রকমের ভয় না পেয়ে, কোনো রকম ক্ষতির আশঙ্কা না করে সম্পূর্ণ নিশ্চিন্তে সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করতে পারার নিশ্চয়তার নামই হলো নিরাপত্তা। এক কথায় বলতে গেলে বলা যেতে পারে নিরাপত্তা শব্দের অর্থ হলো সুরক্ষার নিশ্চয়তা। এখন এই সুরক্ষা শব্দটা শুনলেই আমাদের মাথায় প্রথমেই আসে প্রাণ বাঁচানোর কথা, অর্থাৎ শারীরিক সুরক্ষার কথা। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে এই নিরাপত্তা বিষয়টার ধারণাটা অনেকটাই ব্যাপক এবং বহুমুখী। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে নিরাপত্তা বলতে কী বোঝায় এবং কেন এই নিরাপত্তা সংক্রান্ত ধারণাটা রাষ্ট্র তথা সমাজের জন্য গুরুত্বপূর্ণ। আগেই বললাম যে নিরাপত্তা শব্দের অর্থ হলো সুরক্ষা বা সুরক্ষার নিশ্চয়তা। কিন্তু সেক্ষেত্রে তিনটে প্রশ্ন উঠতে পারে। এক, কে এই সুরক্ষা প্রদান করে? দ্বিতীয়, কি বা কোন বিষয়বস্তুগুলোকে সুরক্ষিত করা হবে? আর তৃতীয়, কার থেকে সুরক্ষিত করতে হবে সেই সুরক্ষার বিষয়বস্তুগুলোকে? এই তিনটে প্রশ্নের উত্তর বুঝতে পারলেই আমরা নিরাপত্তা সংক্রান্ত ধারণাটাকে স্পষ্টভাবে বুঝতে পারব। তাহলে চলে আসি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন হলো, কে এই সুরক্ষা প্রদান করে? আমরা জানি যে মানুষ নিজের জীবনের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের জন্যই রাষ্ট্র গঠন করেছিল। অর্থাৎ রাষ্ট্র গঠনের পূর্বে একটা অরাজক সমাজ ব্যবস্থা চলছিল, আর এই অরাজক সমাজ ব্যবস্থা সব থেকে বেশি বিপদপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ছিল। সেই ঝুঁকিপূর্ণ সমাজ ব্যবস্থার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই মানুষ একটা সুশৃঙ্খল জীবনের দিকে এগিয়ে যেতে চায়, এবং সেই সুশৃঙ্খল জীবনেরই সুসংগঠিত রূপ হলো রাষ্ট্র। অর্থাৎ আমরা অরাজক পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য জীবনযাত্রাকে এবং সমাজ জীবনকে সুশৃঙ্খল করার জন্যই রাষ্ট্র তৈরি করেছি। আর এই সুশৃঙ্খলতাই হলো নিরাপত্তার মূল ভিত্তি। তাই বলা যেতে পারে যে প্রাথমিকভাবে রাষ্ট্রেরই কর্তব্য হলো সুরক্ষা প্রদান করা। কিন্তু মনে হতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে, যেখানে সমগ্র মানব সমাজের সুরক্ষার প্রশ্ন ওঠে, সেখানে তাহলে কে সুরক্ষা প্রদান করবে? ভেবে দেখলে দেখা যাবে যে রাষ্ট্রই একমাত্র এমন সংস্থা যা কোনো নিয়ম বা শৃঙ্খলা বাধ্যতামূলকভাবে অন্যের ওপর প্রযুক্ত করতে পারে। এমনকি নিজের ওপরও বিভিন্ন চুক্তি বা ঘোষণাপত্রের মাধ্যমে বিভিন্ন নিয়ম শৃঙ্খলা নিজের ওপর বাধ্যতামূলকভাবে আরোপ করতে পারে একমাত্র রাষ্ট্র। তাই বলা যেতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রেও সুরক্ষা প্রদান করে রাষ্ট্রই, কিন্তু এককভাবে নয়, সম্মিলিতভাবে। অর্থাৎ সুরক্ষা বা নিরাপত্তা প্রদান করে রাষ্ট্র, হয় এককভাবে অথবা সম্মিলিতভাবে। এবার চলে আসি দ্বিতীয় প্রশ্নে, যে রাষ্ট্র কিসের সুরক্ষা করবে? রাষ্ট্রবিজ্ঞানে আমরা এর আগেও আলোচনা করেছি যে রাষ্ট্রবিজ্ঞানে নিরাপত্তা বলতে বোঝানো হয় রাষ্ট্র এবং সমাজকে যে কোনো রকমের ক্ষতির আশঙ্কা থেকে রক্ষা করা। অর্থাৎ রক্ষা করতে হবে রাষ্ট্রকে এবং সমাজকে। কিন্তু রাষ্ট্র বা সমাজের কোন দিকগুলোর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে বা কোন দিকগুলোকে নিরাপদে রাখা উচিত? আমরা জানি সাধারণত কোনো মূল্যবান বস্তু বা বিষয়েরই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা সেগুলোকেই নিরাপদে রাখি যেগুলো মূল্যবান। যে কোনো রাষ্ট্রের কাছে সর্বাধিক মূল্যবান হলো সেই রাষ্ট্রের অস্তিত্ব বা সার্বভৌমত্ব। আমরা রাষ্ট্রের বৈশিষ্ট্য পড়ার সময় পড়েছি
যে সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের প্রাণের মতো। তাই যেমন মানুষের কাছে প্রাণ রক্ষা করাটা সর্বাধিক গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই রাষ্ট্রের কাছেও নিজের সার্বভৌমিকতার রক্ষা করাটা সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাই বলা যেতে পারে যে রাষ্ট্রের অস্তিত্ব এবং সার্বভৌমত্ব রক্ষা করাটা রাষ্ট্রের নিরাপত্তার প্রাথমিক দায়িত্ব বা প্রাথমিক অংশ। এবার এই সার্বভৌমত্ব রক্ষা করা মানে কি বোঝায়? আমরা জানি সার্বভৌমত্ব মানে অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা। তাই রাষ্ট্রকে সব সময় নিশ্চিত করতে হয় যে কোনোভাবেই তার কোনো সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা যেন ব্যাহত না হয়, অর্থাৎ সে যেন অন্য কারুর দ্বারা প্রভাবিত না হয়ে বা অন্য কারুর চাপে কোনো রকম জাতীয় স্বার্থের পরিপন্থী অর্থাৎ নিজের দেশের বা নিজের রাষ্ট্রের লোকের স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে ফেলে। তাকে যেন অন্য কোনো দেশ বা অন্য কোনো সংস্থা তাদের সুবিধা অনুসারে এবং তার নিজের বা অর্থাৎ রাষ্ট্রের নিজের স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত গ্রহণে বাধ্য না করতে পারে, সেটা নিশ্চিত করা রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব। এবার কখন কোনো রাষ্ট্রের সিদ্ধান্ত অন্য রাষ্ট্রের দ্বারা বা অন্য কোনো সংস্থার দ্বারা প্রভাবিত হয়? যখন কোনো দেশ অন্য কোনো দেশের ওপর অত্যাধিক পরিমাণে নির্ভরশীল হয়ে যায়, তখন তাকে সেই দেশ যার ওপর সে নির্ভরশীল সেই দেশের কথা মেনে চলতে হয়, অর্থাৎ সে সেই দেশের ইচ্ছা অনুসারে চলতে বাধ্য হয়। এর বর্তমানকালে এর উদাহরণ বলতে গেলে বলা যেতে পারে পাকিস্তানের উদাহরণের কথা। আমরা জানি পাকিস্তান সব সময় ইসলাম ধর্মের রাষ্ট্রগুলোর সমর্থন করে এসেছে, কিন্তু বর্তমানে পাকিস্তানের আর্থিক অবস্থা খুবই খারাপ এবং তার জন্য পাকিস্তান IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মানে আন্তর্জাতিক ক্ষেত্রে যে অর্থব্যবস্থাকে স্থিতিশীল রাখে এরকম সংস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর অধিক মাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে। এর ফলে রিসেন্টলি ইসলাম ধর্মাবলম্বী রাষ্ট্রের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করতে হচ্ছে এবং সাহায্য করতে হচ্ছে। তাই বলা যেতে পারে যে কোনো দেশ যদি অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে যায়, তাহলে সেই অন্য দেশের কথা মেনে চলতে সে বাধ্য হয় এবং এক্ষেত্রে তার সার্বভৌমিকতা নষ্ট হয়। কিন্তু তাই প্রত্যেকটা দেশের এটাও কর্তব্য যে যেন সে অন্য দেশের ওপর নির্ভরশীল না হয়ে পড়ে সেদিকে লক্ষ্য রাখা, অর্থাৎ নিজেকে স্বনির্ভর করা, যাতে এইভাবে কোনো দেশ তার সার্বভৌমিকতা কেড়ে নিতে না পারে, তার উপর প্রভাব খাটাতে না পারে, সেটা সুনিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। কিন্তু শুধু এই সার্বভৌমিকতাই নয়, রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করাটাও রাষ্ট্রের একান্ত প্রয়োজন। যেমন যখন ইংরেজরা আমাদের দখল করে রাজত্ব চালিয়েছিল, মানে আমাদের দেশ যখন দখল করে নিয়েছিল, তখন ভারত দেশের কোনো অস্তিত্বই ছিল না। 1947 সাল থেকে ভারত রাষ্ট্রের অস্তিত্ব পুনর্স্থাপিত হয়, অর্থাৎ আবার অস্তিত্ব ফিরে পায় ভারত রাষ্ট্র একটু নতুন রূপে, কিন্তু পুরনো ভারত রাষ্ট্র এবং তার সার্বভৌমিকতা আবার ফলপ্রসূ হয়ে ওঠে। তাই আমাদের রাষ্ট্রের অস্তিত্ব যাতে বিলুপ্ত না হয়, সেটা মানে আবার যাতে বিলুপ্ত না হয়ে যায়, ঠিক যেমন আগে ভারত রাষ্ট্র ছিল, পরে ইংরেজদের দখল করার ফলে রাষ্ট্রের অস্তিত্ব এক প্রকার বিলুপ্ত হয়ে গেছিল, সেই পরিস্থিতি যাতে আবার না তৈরি হয় সেটা সুনিশ্চিত করাও রাষ্ট্রেরই দায়িত্ব। তাই বলা যেতে পারে রাষ্ট্রের নিরাপত্তার সর্বপ্রথম অংশ বা দায়িত্ব হলো রাষ্ট্রের অস্তিত্ব এবং সার্বভৌমত্বের রক্ষা করা। শুধু এটাই নয়, রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা করাটাও
রাষ্ট্রের সার্বভৌমিকতার অন্যতম দায়িত্ব। যেমন 1947 সালে ভারত যেরকমভাবে বা ভারত যতটা অংশ নিয়ে নিজের অস্তিত্বে ফিরে এসেছিল, সেই অংশের মধ্যে কোনো অংশ যেন আবার ভারত থেকে আলাদা না হয়ে যায়, সেই অখণ্ডতা রক্ষা করাটাও, আমরা ভারতবাসী হিসেবে যাতে সবাই এক হয়ে চলতে পারি, সেই অখণ্ডতা রক্ষা করাটাও রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন আমাদের দেশে আসামিরা বোড়োল্যান্ড তৈরি করার চেষ্টা করছে বা পাঞ্জাবিরা খালিস্তান তৈরি করার চেষ্টা করছে, এইগুলো যাতে না হতে পারে বা এরকম যাতে প্রয়োজনও তারা অনুভব না করে, সেদিকে লক্ষ্য রাখাটাও রাষ্ট্রেরই দায়িত্ব। এছাড়াও রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা যাতে নষ্ট না হয়, সোজা ভাষায় বলতে গেলে রাষ্ট্রের শেয়ার মার্কেট যেন ডাউনে না যায় বা স্টক মার্কেটের গ্রাফ বা সূচক যাতে নিচে নেমে না আসে, সেদিকে নজর রাখাটাও রাষ্ট্রের দায়িত্ব। কারণ আগেই বললাম যে পাকিস্তান যেমন আর্থিকভাবে বাইরে নির্ভরশীল হয়ে পড়ার ফলে নিজের ডিসিশন একা নিতে পারছে না, ঠিক সেরকম প্রবলেম যাতে আমাদের ক্ষেত্রে না আসে, তাই যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে না আসে, তাই সেই রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতাকে রক্ষা করা। আবার যুদ্ধ, অন্তর্বিদ্রোহ, দাঙ্গা প্রভৃতি কারণে যাতে রাষ্ট্রের শান্তি ভঙ্গ না হয়, সেদিকে লক্ষ্য রাখাটাও হলো রাষ্ট্রের দায়িত্ব। তাই এক কথায় বলতে গেলে রাষ্ট্রের অস্তিত্ব, সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক শান্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা, এই সব কিছু রক্ষা করাটাই হলো রাষ্ট্রের দায়িত্ব বা রাষ্ট্রের নিরাপত্তার মূল অংশ। এই সমস্ত কিছুর ভারসাম্য রক্ষা করতে হয় যাতে রাষ্ট্রের অধিবাসীরা নিশ্চিন্তে নিজের জীবনযাপন করতে পারে এবং নির্বিঘ্নে সমাজের উন্নয়নের কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারে। কিন্তু শুধু রাষ্ট্রকে রক্ষা করলেই হবে না, আমরা মানব সমাজের অংশ, বৃহত্তর মানব সমাজের অংশ। তাই মৌলিক সামাজিক উপাদান হিসেবে ব্যক্তিকেও রক্ষা করতে হবে। অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরস্থ ব্যক্তির বা মানুষের প্রাণ বা শরীর, সম্পত্তি, জীবনযাত্রার মান এবং মৌলিক মানবিক অনুভূতি বা মৌলিক মানবাধিকার, এগুলো রক্ষা করাও রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। কারণ এগুলো যদি রাষ্ট্র রক্ষা করতে না পারে, তাহলে আতঙ্কের ফলে মানুষের জীবন অস্থিতিশীল হয়ে উঠবে এবং তারা সমাজের তথা রাষ্ট্রের কল্যাণে যতটা অংশগ্রহণ করতে পারত বা যতটা এফিশিয়েন্টলি অংশগ্রহণ করতে পারত, ততটা করতে পারবে না। তাই রাষ্ট্র তথা সমাজের উন্নয়নের জন্য এই সমস্ত কিছুর রক্ষা করা, অর্থাৎ এই সমস্ত কিছুকে নিরাপদে রাখাটা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এবার মনে হতে পারে যে কাদের হাত থেকে এগুলোকে রক্ষা করতে হবে? যারা এই জিনিসগুলোর ক্ষতি করতে উদ্যত, তাদের হাত থেকেই রক্ষা করতে হবে। যেমন কোনো রাষ্ট্রের অস্তিত্ব বা সার্বভৌমিকতার সবথেকে বড় শত্রু হলো অন্য রাষ্ট্র বা শত্রু রাষ্ট্রগুলির রাষ্ট্রজোট। সেগুলির হাত থেকে রাষ্ট্রের অস্তিত্ব বা সার্বভৌমিকতাকে রক্ষা করতে হবে। যেমন ভারতবর্ষের চীন বা পাকিস্তান, এরা ভারতের জমি দখল করছে, সেগুলোর হাত থেকে ভারতকে রক্ষা করতে হবে। বা এই সমস্ত চীন বা পাকিস্তান যদি কোনো জোট বানিয়ে ফেলে, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে, সেক্ষেত্রে ভারতের সার্বভৌমিকতা বিনষ্ট হতে পারে, সেগুলোর হাত থেকে ভারতকে রক্ষা করতে হবে। যেমন উল্লেখ করা যেতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ন্যাটো জোট বা ওয়ারসো জোট বিরোধী জোটগুলোর বা বিরোধী রাষ্ট্রগুলোর অস্তিত্ব এবং সার্বভৌমিকতার শত্রু ছিল। তাই এদের হাত থেকে নিজের রাষ্ট্রকে রক্ষা করা তখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল সেই সব রাষ্ট্রের সরকারের বা সেই সব রাষ্ট্রের। যে কোনো রাষ্ট্রের সীমান্তবর্তী রাষ্ট্রগুলো যদি ধীরে ধীরে ভূখণ্ডের কিছু অংশ দখল করে নেওয়ার চেষ্টা করে, একসময় দেখা যাবে পুরো রাষ্ট্রটাকেই তারা দখল করে নিয়েছে, অর্থাৎ তার সেই রাষ্ট্রের অস্তিত্ব বা সার্বভৌমিকতা পুরোটাই বিনষ্ট হবে। আবার যদি পুরোটাও না দখল করতে পারে, তাহলেও যেটুকু অংশ দখল করেছে সেটুকু অংশেও স্বাধীনভাবে সেই রাষ্ট্র নিজের সার্বভৌমিকতার প্রয়োগ করতে পারবে না। কারণ আমরা জানি ভূখণ্ডের ওপরই বা নিজস্ব ভূখণ্ডের ওপরই
রাষ্ট্রের সার্বভৌমিকতা সর্বাধিক প্রভাবশালী হয়ে ওঠে। তাই যদি কোনো অংশ কেউ দখল করে নেয়, সেই অংশের সার্বভৌমিকতা ব্যাহত হয়। তাই এই ধরনের কোনো রাষ্ট্র বা রাষ্ট্রজোট থেকে নিজের দেশের সার্বভৌমিকতাকে রক্ষা করা রাষ্ট্রের অন্যতম কর্তব্য। উদাহরণস্বরূপ পাক অধিকৃত কাশ্মীরের কথা বলা যেতে পারে। সেই অংশটায় ভারতবর্ষের সার্বভৌমিকতা ক্রমশ ক্ষীণ হয়ে এসেছিল। তাই এরকম পার্শ্ববর্তী রাষ্ট্র হলো বা শত্রু রাষ্ট্র হলো, সবসময় পার্শ্ববর্তী রাষ্ট্র নয়, শত্রু রাষ্ট্রগুলো হলো নিরাপত্তার চরম শত্রু বা রাষ্ট্রের সার্বভৌমিকতার চরম শত্রু। তাই এদের হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করাও হলো রাষ্ট্রের নিরাপত্তার রক্ষার অন্যতম অংশ। তবে এই ধরনের রাষ্ট্র বা ন্যাটো, ওয়ারসয়ের মতো রাষ্ট্রজোট ছাড়াও কিছু অসামাজিক গোষ্ঠী, সাধারণ ভাষায় বলতে গেলে কিছু উগ্রপন্থী গোষ্ঠীও নিরাপত্তার শত্রু। এখন প্রশ্ন উঠতে পারে, এই উগ্রপন্থী গোষ্ঠী কাকে বলে? যে কোনো দাবি পূরণের জন্য দুটো রাস্তা রয়েছে, একটা হলো সমাজ সিদ্ধ রাস্তা আর অপরটা হলো অসামাজিক রাস্তা। ধরো কোনো দেশের কোনো অংশ সেই দেশ থেকে আলাদা হতে চায়, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারে বা তারা তাদের দাবিগুলোকে সরকারের সামনে রাখতে পারে, তারা ভোট গ্রহণে অংশগ্রহণ করতে পারে বা ভোটের কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে। আবার তারা এই সমস্ত শান্তিপূর্ণ রাস্তা অবলম্বন না করে জঙ্গি পালন করতে পারে বা বিদেশের থেকে সহায়তা নিয়ে সেই জায়গায় সরকারের প্রশাসন চলতে না দিতে পারে, প্রশাসনিক কর্মকর্তাদের ওপর হামলা করতে পারে, একটা প্যারালাল সরকার গঠন করতে পারে। যারা এইভাবে অশান্তির উপায় বা এই দ্বিতীয় রাস্তা অবলম্বন করে, হিংসার রাস্তা অবলম্বন করে নিজের দাবি পূরণ করতে চায়, তাদেরই বলা হয় উগ্রপন্থী। এই উগ্রপন্থী দেশের মধ্যেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। যেমন আমরা জানি পাকিস্তানের র্যাডিক্যাল মুসলিমরা আমাদের বিরুদ্ধে, তারাও বিভিন্ন লস্করি তৈবার মতো বিভিন্ন জঙ্গি সংগঠনে বা উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত। আবার ভারতেও খালিস্তানি মুভমেন্ট যারা করছে বা নকশালপন্থী যারা, তারা হলো ভারতবর্ষের অভ্যন্তরীণ উগ্রপন্থী গোষ্ঠী। এই ধরনের উগ্রপন্থীরা ধর্মীয় বা রাজনৈতিক যে কোনো কারণেই নিজের দাবি আদায়ের জন্য সমাজের স্থিতিশীলতা নষ্ট করতে পারে, যা নিরাপত্তার হন্তারক। তাই এগুলো থেকে রাষ্ট্রকে রক্ষা করা তথা সমাজকে রক্ষা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। আবার এগুলো ছাড়াও বিভিন্ন আর্থসামাজিক ব্যবস্থা, অর্থাৎ আমাদের যে বিদ্যমান যে আর্থসামাজিক অবস্থা, সেটা যদি যথার্থ না হয়, মানে যদি আয়ের বন্টন সমপরিমাণে না হয় বা যথোপযুক্ত উপায়ে না হয় আয়ের বন্টন, কেউ খুব গরিব আর বাকিরা খুব বড়লোক হয়, তাহলে গরিবদের ওপর অত্যাচার হবে। এই ধরনের আর্থসামাজিক অব্যবস্থা, এছাড়াও বিভিন্ন জাতিগত হিংসা, সাম্প্রদায়িক দাঙ্গা বা বিভিন্ন বর্ণবিদ্বেষ, এই ধরনের অসাম্য বৈষম্য যদি সমাজে চলতে থাকে, অর্থাৎ আর্থিক বা সামাজিক দিক থেকে যদি বৈষম্যের পরিস্থিতি তৈরি হয়, যদি সেই বৈষম্য অব্যবস্থার পর্যায়ে উন্নীত হয়, তাহলে সেগুলোর থেকে রক্ষা করাও রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। কারণ যদি সেই ব্যবস্থাটা যথার্থ না হয়, তাহলে তা রাষ্ট্রের স্থিতিশীলতাকে তথা সাধারণ মানুষের নিরাপত্তাকে ব্যাহত করবে। এছাড়াও বিভিন্ন রোগ, জলবায়ু পরিবর্তন প্রভৃতি জৈব প্রাকৃতিক উপাদানও অনেক সময় নিরাপত্তার শত্রুরূপে আত্মপ্রকাশ করে, যেমন পরিবেশ দূষণ বা করোনা, এগুলোর কথা বলা যেতে পারে। তাই এগুলোর হাত থেকে রক্ষা করা বা এরকম প্রাকৃতিক দুর্যোগ বা জৈব প্রাকৃতিক উপাদানের ফলে যদি স্থিতিশীলতা নষ্ট হয়, সেটার মোকাবিলা করার যথোপযুক্ত পরিবেশ তৈরি করাটাও রাষ্ট্রের দায়িত্ব। তাই এদের হাত থেকেই মূলত রাষ্ট্রের নিরাপত্তাকে রক্ষা করতে হবে। অর্থাৎ এই আলোচনাটা থেকে আমরা বুঝতে পারলাম যে রাষ্ট্রবিজ্ঞানে নিরাপত্তা বলতে এমন একটি পরিস্থিতি বা অবস্থাকে বোঝানো হয়, যেখানে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র বিভিন্ন সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পরিবেশগত বা ডিজিটাল প্রভৃতি ক্ষেত্রে
নিজেদের মৌলিক মূল্যবোধগুলোকে চিরতরে বা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে সমর্থ এমন ধরনের বিপজ্জনক ও ভয়াবহ ঘটনা ঘটার আশঙ্কা, ঝুঁকি বা হুমকি থেকে সুরক্ষিত থাকে এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। অর্থাৎ মানব সমাজে প্রতিটি মানুষকে মর্যাদাপূর্ণভাবে বাঁচার জন্য যা যা প্রয়োজন, যে কটা দিকের প্রয়োজন, সেই প্রত্যেকটা দিকে যদি মানুষ সুরক্ষিতভাবে থাকতে পারে তবেই তাকে বলা হয় নিরাপদে থাকা। যদি কোনো ঝুঁকি বা হুমকির আশঙ্কা না থাকে, যদি কোনো বিপদের আশঙ্কা না থাকে, তবেই তাকে বলা হয় নিরাপদে থাকা। তাই বলা যেতে পারে রাষ্ট্রবিজ্ঞানে নিরাপত্তা একটা বহুমুখী ধারণা। কিন্তু বহুমুখী হলেও এটা পরস্পর সমন্বিত একটা ধারণা। অর্থাৎ প্রত্যেকটা নিরাপত্তার সঙ্গে যুক্ত। যেমন আমি বললাম, যদি অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকে তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা আসতে পারে না, তাহলে সার্বভৌমিকতা রক্ষা করা সম্ভব হয় না। আবার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও যদি দেশে খাদ্যের অভাব বা সুস্বাস্থ্য ব্যবস্থার অভাব দেখা দেয়, তাহলেও সেই রাষ্ট্র নিরাপদে থাকতে পারবে না, কারণ তখনই যারা বঞ্চিত হচ্ছে তারা অভ্যন্তরীণ গোষ্ঠী তৈরি করবে এবং রাষ্ট্র থেকে আলাদা হতে চাইবে, ফলে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হবে। তাই বলা যেতে পারে যে নিরাপত্তা হলো একটা সমন্বিত এবং বহুমাত্রিক ধারণা। পরিবেশ রক্ষা, খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা, সার্বভৌমিকতার রক্ষা, মানব নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক সুরক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা, সাইবার নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি, এই সব কিছুর একটা ব্যালেন্সড রূপ হলো নিরাপত্তা। আর এই নিরাপত্তা রক্ষা করাই রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় নিরাপত্তা হলো একটি সমন্বিত এবং বহুমাত্রিক ধারণা। আমরা পরবর্তী ভিডিওতে নিরাপত্তার প্রত্যেকটা দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যাতে এই নিরাপত্তা সংক্রান্ত ধারণাটা আরও স্পষ্ট হয়ে ওঠে। আলোচনাটা ভালো লাগলেই অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর এরকম কোনো উত্তর জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তা জানিও। থ্যাংক ইউ।